টাঙ্গাইলের গোপালপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় দুই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। নলিন ও জগৎপুরা এলাকায় সকাল ৬টা থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে পূর্ববিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে ভূঁইয়াপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামের মানুষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা জানায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে দুপক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানে ভাঙচুর চালানো হয়, দেয়া হয় আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, এখন এলাকার পরিস্থিতি কি, সবশেষ পরিস্থিতি জানাবেন এবং স্থানীয়রা কি বলছেন? এখনো পরিস্থিতি উত্তপ্তই রয়েছে। দুটি উপজেলার যে সীমান্তবর্তী এলাকায় সেখানে বেশ উত্তেজনা দেখতে পাচ্ছি এবং আমরা সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যদেরকেও দেখতে পাচ্ছি। গোপালপুর থানা, ভুয়াপুর থানা এবং টাঙ্গাইল সদর থেকেও পুলিশ সদস্যরা এসেছে। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, তাদের কন্ট্রোলে রেখেছে। ৭টার খবরে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে যেসব বাড়িঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, এখন ৯টার খবর আমরা দেখাচ্ছি যে বাজারটায় বাকি খাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই বাজারে একটি দোকানে যে ভাঙচুর করা হয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। বাজার ১৪৪ ধারা জারি থাকলেও কিন্তু আমরা এখানে মানুষজনকে দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন উৎসুক জনতাও কিন্তু তারা এই অঞ্চলটাতে রয়েছে। তবে কিছুটা চাপা আতঙ্ক রয়েছে। দুই জায়গাতে আমরা আতঙ্ক দেখিয়েছি। যেসব জায়গাতে বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেখানে যেরকম আতঙ্ক দেখেছি, বাজারে যে এসেছি এটা একটি বেশ জনবহুল বাজার। সেই বাজারের দোকানপাট এখনও খোলেনি। কিছু লোক এসেছে, অতি উৎসাহী কিছু লোক এসেছে। তাছাড়া বাজারে যে ব্যবসায়ীরা রয়েছে বা ক্রেতা বিক্রেতা রয়েছে তারা কিন্তু আসেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর অবস্থানে আমরা দেখছি। যদিও প্রায় ১.৫ মাস আগের ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর আগেও স্থানীয় এক বিএনপির সভাপতির মাথা ফাটানোর ঘটনা ঘটেছিল এই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু সেই বিষয়গুলি সমাধান না হওয়ার কারণেই কিন্তু গতকালকে এই নৃশংস ঘটনাটি ঘটে বলে অভিযোগ করছে স্থানীয়। তারা যেটা বলছে, যদি আগে থেকেই এই সমস্যার সমাধান করা হতো তাহলে এই নারকীয় হত্যাকাণ্ড এবং বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটতো না। যদিও এখন পরিস্থিতি পুরোটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল রাত পর্যন্ত যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তারপরে আজকে সকাল থেকে পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান শক্ত করার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে তারা মনে করছে এবং স্থানীয় জনগণ চাচ্ছে বিষয়টি দ্রুত সমাধিত হোক, যাতে আগামীতে এই ঘটনা নিয়ে আর কোনো সহিংসতা বা সংঘর্ষের ঘটনা না ঘটে। এ হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরের সংঘর্ষের ঘটনা, একজন নিহত, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। রাজধানীর মিরপুরের আলোচিত শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ৭ জুন। বৃহস্পতিবার এই দিন ঠিক করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। আদালতে যুক্তি তুলে ধরে সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ডের দাবি জানায় রাষ্ট্রপক্ষ। আর সোহেল দোষ স্বীকার করায় মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন সাজার আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী। শিশু রামিসা হত্যা মামলার বিচারিক কার্যক্রমের শেষ দিন বেলা ১১:৩০ আদালতে তোলা হয় অভিযুক্ত সোহেল ও স্বপ্নাকে। যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতেই ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের সাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযোগ প্রমাণ হওয়ায় দুই আসামির মৃত্যুদণ্ডের দাবি জানায় রাষ্ট্রপক্ষ। চার্জে গঠিত অপরাধের প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য উপস্থাপিত হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষে টোটাল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। এদিকে আদালতে ন্যায় বিচারের আবেদন জানান আসামি পক্ষ। আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী
বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করে। আগামী রোববার এই মামলার রায়ের দিন ঠিক করেছেন আদালত। আর্গুমেন্ট করেছি এই মামলার ভিকটিম রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে তার দেহ খণ্ড বিখণ্ড করে লাশ গুম করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন আসামি দ্বয়, একজনের সহায়তায় আরেকজন অর্থাৎ 1 নম্বর আসামি কর্তৃক 2 নম্বর আসামির সহায়তায় সেই ঘটনাগুলো সকল সাক্ষীর সাক্ষ্যে নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। মাত্র 5 কার্য দিবসে শেষ হতে যাচ্ছে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়ায় 3.5 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মাত্র 7 কার্যদিবসের মধ্যে আদালতের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আদালতের প্রসিকিউশন শাখায় এই চার্জশিট জমা দেওয়া হয়। পুলিশ জানায় একমাত্র অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের সত্যতা ও প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দ্রুত এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলে মনে করেন তিনি। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত 21 মে বিকেলে বাকলিয়ায় বাবা মায়ের অনুপস্থিতির সুযোগে 3.5 বছরের ওই শিশুকে ধর্ষণ করে মনির। ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে আটকে রাখে এবং এক পর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেন। এরপরই তদন্তে নামে পুলিশ এবং দ্রুততার সাথে তা শেষ করে। থানার তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আজকে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন বিভাগে দাখিল করেছে। সেখানে ধর্ষণের অভিযোগে আসামি মনিরকে অভিযুক্ত করা হয়েছে। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে পুলিশ বিভাগের কর্মতৎপরতা সেইটা তাদেরকে একটা আশার আলো দেখাবে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার অভিপ্রায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, 2 পদেই পূর্ণকালীন দায়িত্ব পালনের নজির রয়েছে। জানান, প্রযুক্তি নির্ভর এ যুগে 2 ক্ষেত্রেই সমান তালে কাজের সুযোগ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে জয়ের পর বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দুপুরে আসেন নিজ মন্ত্রণালয়। কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, এ জয় বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেছেন। আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। একই সঙ্গে 2 পদে দায়িত্ব পালন করবেন কিনা এমন প্রশ্নের জবাবও দেন তিনি। চাকরি ছাড়বো কিনা এটাই তো, ছুটি নেবো কিনা, ভাই এত ব্যস্ত হয় না, এর প্রেসিডেন্টস আছে। হ্যাঁ, আমাদের আজকে থেকে 40 বছর আগে জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি। উনি 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্ব যুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি 2টো কাজ করতে পারেন। জাতিসংঘের সাধারণ পরিষদের আগের সভাপতি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এ দায়িত্ব থাকার সময় 2 পদে না থাকার কারণও তুলে ধরেন খলিলুর রহমান। আসলে যে জিনিসটা হচ্ছে, উনি গ্রিন পার্টির নেতা ছিলেন, গ্রিন পার্টি ইলেকশনে হেরেছে, সুতরাং পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেননি। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রায় 6 বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর সফর এটি। দুপুরে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী। একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন তুরস্কের মন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং বিনিয়োগও প্রাধান্য পাবে। দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের কথা রয়েছে। আলোচনা শেষে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন সফররত মন্ত্রী। এছাড়া সরকারি ও বিরোধী দলের নেতাদের সঙ্গেও আলোচনার কথা রয়েছে তার।
পুলিশের উপমহাপরিদর্শক পদমর্যাদার ৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, এনএসআই পরিচালক ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এই ৫ কর্মকর্তার ২ জন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের এবং বাকি ৩ জন ১৭তম ব্যাচের কর্মকর্তা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি আলী আকবর খান স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তিনি এই আবেদনপত্র দাখিল করেন। ১ জুন সিআইডির দায়িত্ব পাওয়ার ৩ দিনের মাথায় পদোন্নতি বঞ্চিত ও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। আবেদনে জানানো হয় ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশে যোগ দেন আলী আকবর খান, তবে কর্মজীবনে দীর্ঘ সময় বঞ্চনার শিকার হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনের পর তাকে ওএসডি এবং ২০২২ সালের এপ্রিলে চাকুরিচ্যুত করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে তিনি চাকুরি ফিরে পান, তবে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পদোন্নতির তালিকায় নাম না থাকায় বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেন। রাজধানীর পর এবার চট্টগ্রামের সড়কেও বসছে এআই ক্যামেরা। ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও জংশনগুলোতে সম্ভাব্যতার সমীক্ষা যাচাইয়ের কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে ক্যামেরা বসানোর পাশাপাশি সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। বন্দরনগরীতে দীর্ঘদিন ধরে মোড়ে মোড়ে সিগন্যাল বাতিগুলো অকেজো পড়ে আছে। হাতের ইশারা নির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় চলতে হয় সড়কে। এছাড়া নিয়ম না মেনে পার্কিং, রাস্তা পারাপার, যাত্রী উঠানামা তো আছেই। এতে শহরে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে যানজট। প্রতিদিন কর্মঘণ্টার বড় একটি অংশ সড়কে আটকে থেকেই নষ্ট হয় নগরবাসীর। যানজট নিরসনে এবার প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ঢাকায় এআই ক্যামেরা ব্যবহারে যানবাহনের চাপ বিশ্লেষণ, সিগন্যাল নিয়ন্ত্রণ ও আইন লঙ্ঘন শনাক্তকরণে সফলতা পাওয়ায় সে অভিজ্ঞতা চট্টগ্রামেও কাজে লাগাতে চায় পুলিশ। আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার জন্য আমরা এটা এখন ফিজিবিলিটির পর্যায়ে আছে। আমরা এটা সার্ভে করে আমরা যখন একটা রেজাল্ট পাবো তখন এটার আমরা কস্টিংটা বিবেচনা করব। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ক্যামেরা স্থাপন করলেই সমস্যার সমাধান হবে না, পাশাপাশি সমন্বিত ট্রাফিক পরিকল্পনা ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নও জরুরি। যথাযথ রোড ম্যানেজমেন্ট, আমি সড়কে কোন লেনে কোন গতির গাড়ি চলবে এটা যদি নির্ধারণ করতে না পারি, পথচারী কোথা দিয়ে যাবে, কোথা দিয়ে রাস্তা অতিক্রম করবে, এই বিষয়গুলো যদি নির্ধারণ করতে না পারে তাহলে আধুনিক প্রযুক্তি দিয়ে আমি কোনো ফলাফল পাবো না। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট কমার পাশাপাশি ট্রাফিক আইন প্রয়োগেও আসবে গতি। এতে নগরবাসীর দৈনন্দিন যাতায়াত হবে আরও স্বস্তিদায়ক। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবার থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। চলতি অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির তুলনায় 50% বড় হচ্ছে সামনের অর্থ বছরের এডিপির আকার। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নের চাহিদা থাকলেও বড় এডিপি দক্ষতার সঙ্গে বাস্তবায়নের সক্ষমতার অভাব রয়েছে। যদিও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলছেন, নানামুখী সংস্কার ও তদারকিতে বাস্তবায়ন জোরদার করা হবে। চলতি অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2 লাখ কোটি টাকা। যদিও অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল 10 মাসে ব্যয় হয়েছে মাত্র 86,516 কোটি টাকা। বাস্তবায়ন হার 41% ঘরে। এবার এডিপির আকার বেড়ে 1.5 গুণ হচ্ছে। 3 লাখ কোটি টাকার ব্যয় মেটাতে ঋণের লক্ষ্য থাকছে 1,10,000 কোটি। সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানির মতো খাতে। অর্থনীতিবিদরা বলছেন,
সরকারের ওপর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চাপ আছে, সে কারণে বেড়েছে এডিপির আকার। তাদের মতে এত বড় উন্নয়ন ব্যয়ের বাস্তবায়ন সক্ষমতা নেই সরকারের। বাজেটে তো আপনি হিসাব নিকাশ করে অঙ্কটা মিলিয়ে নিতে পারবেন, কিন্তু বাস্তবায়ন করতে হলে অ্যাকচুয়ালি কতখানি করা হলো এবং সেটা উন্নয়নের জন্য কতখানি আসলে এবং কর্মসংস্থানের জন্য কতখানি কার্যকর হলো, জনগণের উপকার, সেই দিকে আমরা মনোযোগটা কম দিয়েছি। সুতরাং অবশ্যই আকারের পাশাপাশি বাস্তবায়নের সক্ষমতাটা অর্জন করা, সেটাও কিন্তু অবশ্যই রাজনৈতিক সরকারের একটা অন্যতম অঙ্গীকার হতে হবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন, আঞ্চলিক ভারসাম্যে জোর দেয়া হচ্ছে। তার মতে জনবহুল দেশে উন্নয়ন চাহিদা ও জনপ্রত্যাশাও অনেক বেশি। আরও বড় হওয়া দরকার, কিন্তু এর বাস্তবায়ন সক্ষমতা নেই। সেই জন্যেই আমরা বড় রকমের এই পরিবর্তনগুলো অর্থাৎ সংস্কারগুলো হাতে নিয়েছি, যাতে করে আমাদের সক্ষমতা বাড়ে, জনবান্ধব বার্ষিক উন্নয়ন কর্মসূচি হয়। কারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি কিন্তু জিডিপি বাড়ার একটা অংশ। এবার এডিপিতে বিভিন্ন মন্ত্রণালয় ও কার্যক্রম বিভাগের জন্য থোক বরাদ্দ থাকছে ৯৭,০০০ কোটি টাকা। মোট প্রকল্প রয়েছে ১,১৫০টি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ ঝুঁকি মোকাবেলায় বাজেটের অন্তত ৩% বরাদ্দের দাবি পরিবেশ গবেষকদের, কিন্তু বাস্তবে প্রতি বছরই এ খাতে বরাদ্দ মিলছে ১%-এরও কম। পাশাপাশি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার ও বণ্টন নিয়েও রয়েছে প্রশ্ন। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারে উপরের সারিতে। এখানে প্রতি বছরই বাড়ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, লবণাক্ততা। বছরের বেশিরভাগ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় থাকছে ঢাকা। বায়ু দূষণের কারণে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ সহ বাড়ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। এতে দেশের গড় আয়ু কমছে প্রায় 5.5 বছর। বিশ্বব্যাংকের তথ্য মতে পরিবেশ দূষণে বাংলাদেশের জিডিপির প্রায় 17.6% ক্ষতি হচ্ছে, অথচ বরাদ্দ থাকলেও নেই দৃশ্যমান কোনো উন্নতি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বাজেটের ঘাটতি হয় বা যে বাজেট বেশি দরকার হয়, যদি পরিবেশ দূষণ কমানো যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাপটা অনেকটুকু কমে যেত। যতটুকু বাজেট দেওয়া হয় ততটুকু আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, আর ব্যবহার করার জন্য যে লোকবল দরকার সে লোকবলও থাকে না। আবার লোকবল না থাকার কারণে বাজেট কতটুকু প্রয়োজন সেটিও আবার আমরা ক্যালকুলেট করতে পারি না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য গত বছর বরাদ্দ ছিল ২,১৪৪ কোটি টাকা। এর আগের বছর বরাদ্দ দেয়া হয় ২,১৩১ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে বরাদ্দ দেয়া হয় ১,৬৩৯ কোটি টাকা। তবে পরিবেশ গবেষক ও আন্দোলনকারীদের মতে সংকট মোকাবেলায় বাজেটের 3 ভাগ বরাদ্দের প্রয়োজন। খাল খনন করা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনি নদীকে যদি দখল করতে দেন তাহলে এই খাল খনন করে তো কোনো লাভ নেই। এই জন্যে আপনার ওভারঅল চিন্তার মধ্যে পরিবেশ সংরক্ষণটা আসলে আছে কিনা, নাকি এটা একটা রাজনৈতিক বক্তব্য বা কর্মসূচি, এটা নির্ভর করবে বাজেটে আপনি কি রকম গুরুত্ব দিলেন পরিবেশ খাতকে তার উপরে। এর জন্য আমি তো মনে করি 3%-এর বেশি বরাদ্দ পরিবেশ খাতে থাকা দরকার। গবেষকেরা বলছেন পরিবেশ বাজেট শুধু অর্থ বরাদ্দের বিষয় নয়, এটি নির্মল বায়ু, নিরাপদ জীবন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ছে না। বিদ্যুৎ বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি অনুমোদন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বৃহস্পতিবার দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে BERC চেয়ারম্যান জানান, PDB সরকারের নির্দেশনা পেয়ে নিম্ন আয়ের মানুষের ওপর বিদ্যুতের দাম বাড়ানোর চাপ না দেওয়ার আবেদন করেছে। ডেসকো, নেসকো, পল্লী বিদ্যুৎ সহ অন্যান্য বিতরণ সংস্থাও একইভাবে আবেদন করে। এরপর তাদের সঙ্গে আলোচনা করে নতুন সিদ্ধান্ত জানায় BERC। ২০ ও ২১ মে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে গণশুনানির পর বুধবার গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি গড়ে ১ টাকা ৫২ পয়সা দাম বাড়ানোর ঘোষণা করে BERC। এতে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহার করা লাইফলাইন গ্রাহকের ক্ষেত্রে ৬৯ পয়সা বেড়ে দাঁড়ায় ৫ টাকা ৩২ পয়সা, আর ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারে ৯২ পয়সা বেড়ে দাঁড়ায় ৬ টাকা ১৮ পয়সা।
যেটা বাড়ানোর প্রস্তাব হয়েছিল ওটা প্রত্যাহার করতে চাচ্ছে না তারা। এটা কারা করছে? এটা পিডিবি করছে সরকারের সম্মতি নিয়ে, অন্য কোম্পানিগুলো করবে, বাট আমরা ওদের সঙ্গে মিটিং করবো, বিতরণ কোম্পানিদের সঙ্গে। পিডিবি তো তার মধ্যে অন্তর্ভুক্ত, ওদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত দেবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করায় সরকারের সমালোচনা করেছে জামায়াত ও এনসিপি। রাজধানীতে এক সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ না করে উল্টো দাম বাড়িয়ে জনগণকে চাপে ফেলা হচ্ছে। আর এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সরকারের এই সিদ্ধান্তে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত ইসলামী। এ সময় দলের সেক্রেটারি জেনারেল বলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের উপর জুলুম করছে সরকার, অথচ এই খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ সেক্টরে যে অনিয়ম, যে দুর্নীতি, তারপরে যেখানে সিস্টেম লস, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, সেইটা বন্ধ করার ব্যবস্থা দরকার ছিল। এদিকে রাজধানীর বাংলা মোটরে জাতীয় বাজেট নিয়ে আলোচনা সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সরকার প্রিপেড মিটারের চার্জ কমানোর নামে বিদ্যুতের দাম বাড়িয়ে দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে। এবং তারা প্রচার করছেন যে প্রিপেড মিটারের চার্জটা মওকুফ করা হয়েছে এবং এটাকেই তারা হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু ওইদিকে বিদ্যুতের দাম বেড়ে গেছে। এবং বিদ্যুতের দাম বাড়ার মানে হচ্ছে, আপনারা খুব ভালোভাবে জানেন, প্রত্যেকটা জিনিসের দাম তেলের দামের মতো অলমোস্ট বাড়বে, কারণ প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রেই তো বিদ্যুৎ প্রয়োজন হয়। আলোচনা সভা ও সমাবেশ শেষে আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছে দল দুটি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো সরকারি চাকরিজীবীদের পে স্কেল হলে তার সামগ্রিক মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি করবে। বৃহস্পতিবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এমন শঙ্কা তুলে ধরে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি পর্যালোচনা এবং নতুন শুল্কের বিষয়ে আলোচনার পরামর্শ তাদের। 2025-26 অর্থবছরে দেশে সামগ্রিক অর্থনীতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তুলে ধরা হয় অর্থনীতির নানা চ্যালেঞ্জ ও কর্মপরিকল্পনা। সিপিডি জানায়, বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে। অর্থনৈতিক অনিশ্চয়তায় ভোক্তারা আরও ক্ষতির মুখে পড়বে। রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে এনবিআর। দুর্বল ব্যাংকিং এবং বৈশ্বিক অস্থিরতার কারণে ঝুঁকির মুখে পুরো অর্থনীতি। জ্বালানির মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে তাৎক্ষণিকভাবে মূল্যস্ফীতিটা বেড়ে যায় এবং ভোক্তা মূল্য সূচক যেটা কিনা সিপিআই, সেই সিপিআইটা কিন্তু প্রায় 0.58% বৃদ্ধি পাচ্ছে। এবং যদি আমরা এই যথাযথ মুদ্রানীতি গ্রহণ না করি তাহলে কিন্তু খাদ্যদ্রব্যের দাম বাড়বে, মজুরি বৃদ্ধির দাম এটা বাড়বে। সম্প্রতি রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের চেষ্টাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত বলছে সিপিডি। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি পর্যালোচনা এবং নতুন শুল্কের বিষয়ে আলোচনার পরামর্শ তাদের। যে চুক্তি আমরা করেছি, এই চুক্তি অবশ্যই আমাদের এখন আবার আলোচনা করা দরকার, এক। এবং 2 নাম্বার হলো যে এই যে এখন যেটা করা হয়েছে এইটাও আমাদের আলাপ আলোচনা করা এবং কোন জায়গাটাতে আমরা কি করতে পারি এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের সহায়তা করতে পারে সেই লাইনে আলোচনা করা। নতুন পে স্কেল করলে সরকারকে 1 লাখ কোটি টাকা বাড়তি খরচ করতে হবে বলেও জানায় সিপিডি। আলাদা আমরা কংক্রিটলি সেখানে বলেছি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় নেত্রকোনার হাওড়াঞ্চলে 1 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। আগামী 28 জুন পর্যন্ত জেলার 8টি উপজেলার 64টি হাওরে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মা মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে আগামী মৌসুমে প্রায় 444 কোটি টাকার বাড়তি মাছ উৎপাদনের আশা করছে কর্তৃপক্ষ। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানালেও কর্মহীন এই সময়ে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। মৎস্য বিভাগ জানায়, নেত্রকোনার 43,000 হেক্টরের বেশি হাওর জলাভূমির ওপর প্রায় 42,000 জেলের জীবিকা নির্ভরশীল।
এক মাসের এই নিষেধাজ্ঞায় মাছের উৎপাদন 40% বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে, যা সফল করতে হাওরপাড়ে মাইকিং, উঠান বৈঠক ও নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। তবে মাছ ধরা বন্ধ থাকায় পরিবার নিয়ে বিপাকে পড়া জেলেরা বিশেষ প্রণোদনার দাবি তুলেছেন। এদিকে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছে 8টি মনিটরিং টিম। আমরা মাছ ধরবো না, অন্যজনকে ধরার জন্য নিষেধ করব। আমাদের যারা মাছ ধরে বিক্রি করে জীবন যুগে রক্ষা করি, আমাদের একটা ব্যবস্থা যদি সরকার করে আমরা আইনকে রক্ষা করব, আমরা আইন মাইনে চলবো। প্রতি বছর 29শে মে থেকে 28শে জুন পর্যন্ত সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে। সে প্রেক্ষিতে আমরা নেত্রকোনা জেলার হাওর অধ্যুষিত 8টি উপজেলার 64টি হাওরে আমরা সেই নিষেধাজ্ঞা কার্যকরের জন্য আমরা প্রত্যেক জেলে পল্লীতে উঠান বৈঠক করছি, মাইকিং এর মাধ্যমে এগুলো প্রচারণা করছি। ইরাকের উত্তরাঞ্চলের হামদানিয়ায় ছোট জাদুঘর আল আসলাফ, যার অর্থ পূর্বপুরুষ। এর প্রতিষ্ঠাতা 60 বছর বয়সী খ্রিস্টান নারী গাদা ফাসি। শৈশব থেকে কয়েক দশক ধরে বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করেছেন তিনি। বলছেন, পূর্বপুরুষদের ঐতিহ্য আগলে রাখতেই এই উদ্যোগ। দর্শনার্থীরাও জাদুঘর ঘুরে পুরনো ঐতিহ্য দেখতে পেয়ে খুশি। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম পশুর চামড়ার মোকাম যশোরের রাজারহাটে এবার আশানুরূপ চামড়া ওঠেনি। কাঙ্ক্ষিত দাম না পাওয়া এবং ট্যানারি মালিক ও আড়তদারদের সিন্ডিকেটের কারণে প্রান্তিক ব্যবসায়ীরা চরম হতাশায় পড়েছেন। চাহিদার তুলনায় হাটে চামড়ার সরবরাহ অনেক কম। অনেক ব্যবসায়ী আগের তুলনায় অর্ধেকেরও কম চামড়া হাটে এনেছেন। ব্যবসায়ীরা বলছেন, লবণ দেওয়ার পর চামড়া প্রক্রিয়াজাত হতে কিছুটা সময় লাগে। এছাড়া দাম না ওঠায় অনেকে চামড়া আনেননি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী হাটগুলোতে বেচাকেনা কিছুটা বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আশা করছেন। এদিকে মঙ্গলবারের হাটেও চামড়ার ন্যায্য মূল্য নিয়ে অভিযোগ ছিল মৌসুমী বিক্রেতাদের। এই মৌসুমে 1 কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও 2 হাট মিলে 15,000 পশুর চামড়াও সংগ্রহ করা যায়নি বলে দাবি সংশ্লিষ্টদের। দাম কম বলতেছে, আমরা মাল বেশি পাচ্ছি না। এই যে মাল 100 টাকা করে বেশি, লবণ টাকা মানে 60 টাকা হবে। খরচ করে এখন এই তো মেলা টাকা লস হয়ে যাচ্ছে। আমাদের যশোর অঞ্চলে যে পরিমাণে কুরবানি হয়েছে তার 3 ভাগের 1 ভাগ চামড়াও কিন্তু এখনো আমাদের মোকামে অর্থাৎ হাটে আসেনি। 8 মাস ধরে বেতন না পাওয়ায় বন্ধের মুখে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বেচ্ছাসেবা কেন্দ্রগুলো। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন চিকিৎসক ও কর্মীরা। কর্তৃপক্ষ বলছে, সরকার অর্থ বরাদ্দ দিলেই বেতন পাবেন তারা। রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র 12টি। আরবান হেলথ কেয়ার ডেলিভারি সার্ভিসেস নামে পরিচিত এসব কেন্দ্রে সেবা গ্রহীতাদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। স্বাস্থ্য কেন্দ্রগুলো চিকিৎসক ও কর্মীরা বেতন পাচ্ছে না প্রায় 8 মাস। বেতন বন্ধ আছে, তারপরে আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে, কারণ এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমরা ওষুধটা অ্যাভেলেবল দিতে পারছি না এবং আমাদের যে ল্যাবের মালগুলো আমরা অ্যাভেলেবল কন্টিনিউয়াসলি করতে পারছি না। এই টাকা দিয়ে তো অনেকের সংসার চালাতে হয়, তাদের জন্য, সেই কর্মচারীগুলোর জন্য খুবই কষ্টকর। নগরবাসীর অভিযোগ, এসব স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এটা বেশিরভাগ সময় বন্ধ থাকে, আপনারা দেখলে দেখতে পাবেন যে এখনো বন্ধ আছে। গত বছরই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা বললেন, সরকার অর্থ ছাড় না করায় বেতন দেয়া যাচ্ছে না। আরবানটা হচ্ছে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজেক্ট। তখন যেটা সরকার নির্দেশনা দিয়েছিল যে আমরা 3টা মডেল অনুসরণ করতে পারবো, সরকারি নির্দেশনা, যে কোনো রকমে এই সেন্টারগুলো যেন চলে আপাতত, কারণ এই প্রজেক্টটি আবার আসার কথা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সরকার ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে প্রকল্পটি আবার চালু করার চেষ্টা চলছে, জানিয়েছেন সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। ইউএনডিপির একটা প্রক্রিয়া, তিনারা এখন আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে আমরা সার্বিক সহযোগিতা তাদেরকে ইতিমধ্যেই করে দিয়েছে এবং আমরা করার চেষ্টা করছি। আইনগত দিক দেখে
কর্পোরেশনের আমাদের সহযোগিতার কোনো সুযোগ থাকলে এবং গভর্নমেন্টের কাছে আমরা আরও জানাবো, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটি সমাধান করা হবে। 12টি নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে যুক্ত আছেন চিকিৎসক সহ 244 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চলছে আমের মৌসুম, তবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা দাম নিয়ে হতাশ। ঈদের ছুটিতে মোকামে ক্রেতা কম থাকা এবং গত বছরের তুলনায় দাম কম থাকায় লোকসানের চিন্তায় চাষিরা। আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহীতে সবদিকে শুধু আম আর আম। জেলার বৃহৎ আমের বাজার বানেশ্বরে ব্যস্ততার যেন শেষ নেই চাষি ও ব্যবসায়ীদের। বাজার দখলে রেখেছে সুস্বাদু হিমসাগর, ন্যাংরা, আম্রপালি ও লক্ষণভোগ। তবে হাসি নেই বাগান মালিক ও বিক্রেতাদের মুখে। ঈদের পর সরবরাহ বেড়ে যাওয়া ও পাইকার না আসায় কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে জানান তারা। এবার আমের দাম তুলনামূলক খুবই কম, মানে 1500-1600 টাকা, প্রায় অনেক ঘাটতি পড়ছে আমে, আমাদের লস হচ্ছে এবার। ঈদের পর থেকে বাইরে পার্টি কম আমাদের এখানে বর্তমান, ব্যবসা একটু নর্মাল এবছর। তবে লোকসানের কথা মানতে নারাজ কৃষি বিভাগ। তাদের মতে এ দামেই লাভের মুখ দেখা যাবে। প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলেও দামের খুব একটা ভেরিয়েশন হবে বলে মনে হয় না আর কি। লোকসানের বিষয়টা তো সাধারণত আমরা চিন্তা করি না, যে লোকসান তো সাধারণত হয় না। চাঁপাইনবাবগঞ্জে দেশের বৃহত্তম আমের বাজার কানসাটে পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। দাম নিয়েও অসন্তোষ চাষিরা। খিরসাপাত 2000 থেকে 2200 টাকা এবং গোপালভোগ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2000 টাকা মন। আমের দাম আপনার সেরকম নাই, কারণ কাস্টমার কম, ঈদের পর লোকজন নামেনি। গতবার 2500-2600 টাকা খিরসাপাত শুরু হয়েছে, এবার 2000, 1800, 2200 এর মধ্যেই পাওয়া যাচ্ছে। এবছর রাজশাহীতে 2,43,995 মেট্রিক টন এবং চাঁপাইনবাবগঞ্জে 4.5 লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।